আচ্ছা দেখো, তোমরা ভারত সম্পর্কে যারা জানতে চাও, আজকে যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের তো কাজে লাগবেই। তাছাড়া ভারতের ভূগোল অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি তোমরা যারা জানতে চাও, তো এই ভিডিওটাতে আমরা পুরো একদম ভারত একদম প্রথম থেকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করবে, কারণ এরপরে তোমরা ভারত সম্পর্কে একটা একটা করে ধাপে ধাপে ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আমরা ভিডিওটা শুরু করছি। দেখো, এখানে আমি কটা সাল লিখেছি। দেখো, যেহেতু আমি ভারতে একদম প্রথম, মানে অর্থাৎ তোমরা জানো আমাদের ভারত স্বাধীন হয় 1947 সালে 15ই আগস্ট, এটা তোমরা সবাই জানো। তো সেখান থেকে আমাদের ভারতবর্ষের মধ্যে কি কি পরিবর্তন এলো, ভারতের প্রাকৃতিক ভূগোল কি, ভারতের অর্থনৈতিক ভূগোল কি, আমরা ধাপে ধাপে করব। তো আজকের ভিডিওটাতে আমি শুধুমাত্র ভারতের অক্ষাংশগত দ্রাঘিমাগত যে বিস্তার আছে এবং ভারতের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেইগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। এটা তোমরা ভারতে যারা থাকো সবাই প্রত্যেকে কম বেশি জানো। 1950 সালে 26শে জানুয়ারি প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়, তোমরা জানো। সেদিন থেকে আমাদের এই ভারতবর্ষকে গণতান্ত্রিক সাধারণ প্রজাতন্ত্র দিবস বলা হয়। 1953 খ্রিস্টাব্দ মানে 1953 ডিসেম্বর মাস, তখন ঠিক করা হয় যে ভারতে কিভাবে রাজ্যগুলো ভাগ করা হবে। তোমরা জানো এখন এই যে পশ্চিমবঙ্গ এখানে, বা এখানে দিল্লি আছে, বা তামিলনাড়ু, এই যে আমরা আলাদা আলাদা যে রাজ্যগুলো আমরা দেখতে পাচ্ছি বা এখন আমরা জানি, সে রাজ্যগুলো কিন্তু এইভাবে ভাগ ছিল না। সেটাই 1953 সালের পর থেকেই কিন্তু এটা করার ইচ্ছা জাগলো। যাই হোক, তখনকার দিনে মানে আমি স্বাধীন ভারতে প্রথম আমাদের যে প্রধানমন্ত্রী, তোমরা প্রধানমন্ত্রী যে আছে প্রথম জানো তোমরা, যে ডক্টর জওহরলাল নেহেরু, আর তার সঙ্গে বল্লভভাই প্যাটেল ছিল, যাকে ভারতের লৌহ মানব বলা হয়। তো তিনি এবং তার সহযোগিতায় 1956 সালে 1ই নভেম্বর ভাষার ভিত্তিতে, মানে আমাদের এই ভারতবর্ষে দেখো এক এক জায়গাতে এক এক মানুষ এক এক রকম কথা বলে। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে তারা বাংলা ভাষায় কথা বলে, যারা ইউপিতে থাকে তারা যেন হিন্দি ভাষায় কথা বলে, আর যারা এই দক্ষিণ ভারতের দিকে আছে এখানে কোথাও তামিলনাড়ু, এদিকে পশ্চিম ভারতে গুজরাট, তোমরা জানো এই ভাষায় কথাগুলো বলে। তো এই ভাষার ভিত্তিতে এই যে 1956 সালে এই ভাষার ভিত্তিতেই আমাদের গোটা ভারতবর্ষকে কিন্তু ভাগ করা হয়। তো তখন যখন আমি 1956 সালে কথা বলছি, তখন 14টা রাজ্যপাল শাসিত আমাদের রাজ্য ছিল। আচ্ছা, তোমাদের এখন মনে প্রশ্ন জাগতে পারে যে আমি রাজ্যপাল কেন বলছি, প্রত্যেকটা রাজ্যে তো এক একজন করে মুখ্যমন্ত্রী থাকে। অ্যাকচুয়ালি আমি আগেই বলেছি যে 1950 সালে আমাদের যে সংবিধান কার্যকরী হয়েছিল, তো সেখানে আমরা জানি যে রাজ্যের প্রধানকে রাজ্যপাল। তো সেই হিসেবে 1956 সালে 14টা 14 রাজ্যপাল শাসিত আমাদের রাজ্য, আর 6টা কেন্দ্রশাসিত আমাদের রাজ্য ছিল। আমি 1956 সালের কথা বলছি। তারপরে এখন মানে 2019 সাল, তোমরা জানো যে লকডাউন কেটে গেল বছর দুয়েক ধরে। তো তার আগে 2019 সালের আগে পর্যন্ত আমাদের কিন্তু 19টা রাজ্যপাল শাসিত রাজ্য ছিল, আর 7টা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তো সেটাও কিছুদিন আগে কাশ্মীরের যে সমস্যা, এখানে জানো যে কাশ্মীরে ভারত পাকিস্তানের মধ্যে একটা সবসময় সমস্যা ছিল। তো সেই কাশ্মীরে যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল ছিল সেটাকে কিন্তু ভেঙে, সেটাকে কি করা হয়েছে, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। দেখো, জম্মু কাশ্মীর আর লাদাখ এখানে দুটো অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে, দিয়ে তখন তারপর দেখো 29টা তাহলে আমাদের রাজ্যপাল, আর 7টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। যাই হোক, এইভাবে আমাদের রাজ্যগুলোকে ভাগ করা হলো। এটা আমি জাস্ট ভারতকে কিভাবে ভাগ করা হলো সেগুলো বললাম। এবার আমরা জানবো বিস্তার। তো তোমরা জানো ভারত হচ্ছে আমাদের, এটা যদি পৃথিবী হয়, এখানে যদি 0 ডিগ্রি ধরা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধ, এটা হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধ। তো অক্ষাংশগত বিস্তার দেখতে গেলে ভারত কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত। তো উপরে দেখো আমি লিখে রেখেছি এখানে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ থেকে, এখানে দেখো উত্তর 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা। যেহেতু এটা উত্তর গোলার্ধে, তাই এখানে আমি উত্তর লিখেছি, এখানে আমি উত্তর লিখেছি। আর এদিকটা যদি দেখো দ্রাঘিমা বিস্তার যদি দেখো, তাহলে এখানে দেখো আমি লিখেছি 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। তাহলে এটা গেল হচ্ছে আমার দ্রাঘিমাগত বিস্তার, এটা গেল আমার হচ্ছে অক্ষাংশগত বিস্তার। এবার দেখো ভারতের, যদি আমি একদম উত্তরে বিন্দু যাই, উত্তরতম বিন্দু এটা হচ্ছে দেখো ইন্দিরা কল। তোমরা লাদাখ নামটা শুনেছো, তো এই যে লাদাখ, সেই লাদাখ এখানে হচ্ছে ইন্দিরা কল, একদম ভারতের উত্তরতম বিন্দু। আর যদি ভারতের একদম দক্ষিণতম বিন্দুতে যাও, কন্যাকুমারিকা অন্তরীপ, তাহলে এই উত্তর দিক থেকে একদম দক্ষিণ দিক পর্যন্ত যদি তুমি কোনো একটা রাস্তা বা একটা লম্বা লাইন টানো, তাহলে তার দৈর্ঘ্য দাঁড়াবে 3214 কিলোমিটার।
মানে ভারতের উত্তর দিক থেকে ভারতের দক্ষিণতম যে বিন্দু, এটা যদি যোগ করা হয় তাহলে ৩,২১৪ কিলোমিটার এখানে টোটাল ডিস্টেন্সটা আসবে। আর ঠিক একই রকম ভাবে ভারতের পশ্চিম দিকে এখানটা গুজরাট আছে, গুজরাটের গুহারমতি, এই যে গুজরাটের গুহারমতি জায়গাটা, এখান থেকে ভারতের পূর্ব দিকে যদি আমি যাই, এখানে হচ্ছে কিবেথু, মানে অরুণাচল প্রদেশের কিবিথু অঞ্চল। তাহলে ভারতের পশ্চিম থেকে আমি পূর্বে যদি সরাসরি একটা লাইন টানি, তাহলে তার দৈর্ঘ্য দাঁড়াবে ২,৯৩৩ কিমি। তাহলে এটা গেছে আমার পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তার, এটা হচ্ছে আমার উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তার। তো তোমরা এই পয়েন্টগুলো খাতাতে ছোট ছোট করে কিন্তু লিখে রাখতে পারো তোমাদের প্রয়োজন অনুসারে। আচ্ছা, এটা হচ্ছে আমার অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার। এবার আসি আমার ভারতের আশেপাশে কি কি দেশ আছে। তো তোমরা জানো পশ্চিমবঙ্গের একদম পাশে, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি, তো আমাদের পশ্চিমবঙ্গের একদম পাশে দেখো বাংলাদেশ আছে। পশ্চিমবঙ্গে একটু উপর দিকে যাও, এখানে জানো ভুটান আছে, এখানটাতে নেপাল আছে। আর একটু উত্তর দিকে, এই যে ভারতের উত্তর পূর্ব দিকে চীন আছে। ভারতের পশ্চিম দিকে চলে আসো, এখানে পাকিস্তান আছে, এখানে আফগানিস্তানের কিছু জায়গা আছে। এবং এই যে যদি এই দুটো দিকে যাও, এই দিকটাতে আমার বঙ্গোপসাগর। আবার এদিকে আসো, পশ্চিম দিকটাতে আসো, এখানে যদি ধরো আমি এই যে লিখে রেখেছি, এই দিকটা যদি ধরো, এইখানটা ঠিক আছে আরব সাগর। তো আমি যদি ভারতের ভূপ্রাকৃতিক দিকটা ভালো মতো দেখি, তাহলে দেখো তিন দিকটা, মানে ভারতের পূর্ব দিক, ভারতের পশ্চিম দিক, আর ভারতের নিচে দক্ষিণ দিক, এই তিনটে দিকে কিন্তু জলভাগ দিয়ে ঘেরা। তাই এক কথায় ভারতকে কিন্তু উপদ্বীপও বলা হয়। তাহলে আমরা কি কি জানলাম? ভারতের উত্তর থেকে দক্ষিণতম বিন্দু জানলাম, ভারতের পশ্চিম থেকে পূর্বতম বিন্দু জানলাম, ভারতের উত্তর, ভারতের উত্তর পূর্ব দিকে, ভারতের ভারতের উত্তর পশ্চিম দিকে, আর দিকটা হচ্ছে তোমাদের দক্ষিণ, দক্ষিণ পশ্চিম এদিকটাতে দেখো। তাহলে চারিদিকে কি আছে এগুলো আমরা জানলাম, দেশগুলো জানলাম। এইবার এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস জানবার আছে। দেখো, ভারত স্বাধীন হয়েছে বলেছি আমি 1947 সালে। তো তখন 47 সালে যখন ভারত স্বাধীন হলো, তখন ভারতে কিন্তু একটা সব থেকে বড় সমস্যা ছিল বর্ডার লাইন নিয়ে। মানে আমাদের দেশের সঙ্গে পাশে যে দেশগুলো আছে সেই দেশে তো একটা বর্ডার লাইন থাকা চাই। যেমন ধরো নেপালের সাথে ভারতের ভালো সম্পর্ক, এখানে বর্ডার লাইন থাকলেও সেটা গুরুত্বপূর্ণ অতটা নয়। ভুটানের সাথে ভারতের ভালো সম্পর্ক, এখানে যে পাকিস্তান আর ভারতবর্ষ, এই যে মাঝখানে এই যে লাইনটা আছে যে দেখতে পাচ্ছ, এই পাঞ্জাবের সাইড থেকে এখান থেকে যদি একদম জম্মু কাশ্মীরের দিকে যাও, তাহলে এই যে বর্ডার লাইনটা আছে, তাহলে এর একটা নির্দিষ্ট লাইন আছে। দেখো আমি এখানে লিখে রেখেছি, ভারত আর পাকিস্তানের মাঝখানে যে বর্ডার লাইনটা আছে তাকে বলা হচ্ছে র্যাট ক্লিফ লাইন। দৈর্ঘ্য কত? ৩,৩২৩ কিলোমিটার। এটা হচ্ছে ভারত পাকিস্তানের মাঝখানে যে বর্ডার লাইনটা আছে, তাহলে বর্ডার লাইনটা হচ্ছে র্যাট ক্লিফ লাইন, ৩,৩২৩ কিলোমিটার। তবে হ্যাঁ, এখানে আর একটা জানার বিষয় আছে। দেখো, তোমরা যারা ইতিহাস ভালো করে পড়েছো তোমরা জানো যে এই আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে তখন কিন্তু এই যে জম্মু কাশ্মীরের সাইডটা, মানে এই পোর্শনটা, এটা কিন্তু তখন ভারতের ভিতরে ছিল না। তখন এই জম্মু কাশ্মীরে কিন্তু রাজা ছিল। তো তাকে বলা হয়েছিল তুমি পাকিস্তানের সঙ্গেও যোগদান দিতে পারো, তুমি ভারতের সঙ্গেও যোগদান দিতে পারো। সে কিন্তু কারোর সঙ্গে যোগদান দেয়নি, সে নিজে স্বাধীনভাবে ছিল। কিন্তু তারপরে কি দেখা যায়, তারপরে যখন দেখা যাচ্ছে সে যখন সমস্যায় পড়েছিল, সে কিন্তু ভারতের সঙ্গে যোগদান দিতে চেয়েছিল। ঠিক তখন এই পাকিস্তান থেকে কিন্তু এই জম্মু কাশ্মীরের দিকে কিন্তু অনেকটা জায়গা দখল করে নেওয়া হয়। তখন ভারত পাকিস্তানের মধ্যে একটা দুই দল থেকে একটা বসে একটা বৈঠক ঠিক করে, বৈঠক ঠিক করা হয় যে কে কতটা জায়গাতে থাকবে। তো তখন একটা যে ঠিক করা হয় তাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। 740 কিলোমিটার একটা জায়গা, যেখানে এই কাশ্মীরের এক অংশ পাকিস্তানের দিকে চলে যায়, দু অংশ ভারতের দিকে আসে। তখন তারা মাঝখানে একটা লাইন ঠিক করে যে এইটুকু ভারতের মধ্যে থাকবে, এইটুকু অংশ পাকিস্তানের মধ্যে থাকবে। তাহলে যাকে বলা হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল, এটা ভারত পাকিস্তানের মধ্যে আছে 740 কিলোমিটার। ঠিক একই রকম ভাবে এইবার যদি আমি চীনের দিকে যাই, দেখো তাহলে ভারত আর চীনের মাঝখানে অনেকটা যে বর্ডার লাইন আছে, তাহলে এই যে ভারত আর চীনের মাঝখানে যে লাইন আছে তার নাম হচ্ছে দেখো ম্যাকমোহন লাইন। দৈর্ঘ্য কত? 890 কিলোমিটার। আচ্ছা, এটাও কিন্তু চুক্তির ভিত্তিতে হয়। আসল যে লাইনটা এটা হচ্ছে দেখো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত আর চীনের মাঝখানে, যেটা 4,057 কিলোমিটার। মানে এই যে টোটাল ডিস্টেন্সটা যদি দেখানো হয় তাহলে 4,057 কিলোমিটার এটা হচ্ছে ডিস্টেন্স। যাই হোক, তাহলে চীন আর ভারতের মাঝখানে যে বর্ডার লাইন আছে তার একটা নির্দিষ্ট নাম, পাকিস্তান আর ভারতের মাঝখানে আছে তার একটা নির্দিষ্ট লাইন, আর এখানে একটুখানি আফগানিস্তানের জায়গাটা আছে, সেটা আমি লিখেছি দেখো ডুরান্ট লাইন।
সামান্য কিছু ডিস্টেন্স, এমন কিছু নেই। ভারত আর আফগানিস্তানের মধ্যে যে লাইন, এটা হচ্ছে আমাদের ডুরান্ট লাইন। যাই হোক, তাহলে আমরা মেন মেন বর্ডার লাইন পেলাম। আর দেখো, তাহলে এখান থেকে তাহলে আমরা কি কি দেখলাম? এখান থেকে মেন মেন দেখলাম। তাহলে ভারতের একদম উত্তরে ইন্দিরা কল, ভারতের একদম দক্ষিণে কন্যাকুমারী অন্তরীপ। তবে দেখো, এটা কিন্তু ভারতের মূল ভূখণ্ড, আসলে কিন্তু এটা ভারতের কিন্তু দক্ষিণতম বিন্দু নয়। ভারতের দক্ষিণতম বিন্দু ঠিক এইভাবে যদি তুমি, এখানে আন্দামান নিকোবর আছে, একদম শেষের দিকে যদি যাও, তাহলে এখানে তোমরা পাবে ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের আসল দক্ষিণতম বিন্দু। কিন্তু এটা যেহেতু মূল ভূখণ্ডে নেই, তাই আমরা মূল ভূখণ্ডের বিন্দুটা আমরা কন্যাকুমারিকা হিসেবে ধরে রাখি। তাহলে ভারতের পূর্ব দিকে গেলাম, এখানে হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। ভারতের পশ্চিম দিকে এলাম, এখানে দেখো গুজরাটের হচ্ছে গুহারমতি। তাহলে এই যে চারটে জায়গা, এই চারটে জায়গা একটু ভালো করে মনে রাখতে হবে। তারপরে কি মনে রাখতে হবে? দূরত্ব। ভারতের পশ্চিম থেকে পূর্বের দূরত্ব কত বললাম? 2933 কিমি। ভারতের উত্তর দিক থেকে দক্ষিণতম বিন্দু দূরত্ব কত বললাম? 3214 কিমি। তাহলে এই যে কিছু কিছু ছোট ছোট টপিকস, এগুলো মনে রাখবে। এরপর তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, ভারত আর চীনের মাঝখানে যে বর্ডার লাইন আছে তাকে ম্যাকমোহন লাইন বলা হয়। ভারত পাকিস্তানের মধ্যে যে লাইন আছে তাকে রেড ক্লিফ লাইন বলা হয়। ভারত আর আফগানিস্তানের মাঝখানে যে লাইন আছে তাকে ডুরান্ট লাইন বলা হয়। আর ভারত আর পাকিস্তানের মধ্যে আমি যেটা বললাম, যেটা জম্মু কাশ্মীর নিয়ে সমস্যা হয়েছিল, সেই যে বর্ডার লাইনটা আছে, এটাকে লাইন অফ কন্ট্রোল বলা হয়। আর চীনের সঙ্গে ভারতের যে বর্ডার লাইনটা আছে, সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়। তাহলে এই কয়েকটা লাইন তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এটা আমরা শুধুমাত্র ভারতের অক্ষাংশগত বিস্তার, দ্রাঘিমাগত বিস্তার এবং স্বাধীনতার পর থেকে কিভাবে ভারতকে ভাগ করা হলো, এটা আমরা জানলাম। এরপরে আমরা জানবো যে ভারতে কোথায় কোন রাজ্যগুলো আছে এবং রাজ্যের রাজধানীগুলো কি আছে। আচ্ছা, এবার আমরা জানবো আমাদের ভারতে যে 28টা রাজ্যের কথা আমি একটু আগে বললাম, প্রত্যেকটা রাজ্যের রাজধানী আর কেন্দ্রশাসিত অঞ্চল যে আছে তার রাজধানী আমি এক একটা করে এখানে আলোচনা করি। দেখো, আমি অক্ষর অনুযায়ী যদি দেখি, অন্ধ্রপ্রদেশ ফার্স্ট, অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। আমাদের সেকেন্ড আছে দেখো অরুণাচল প্রদেশ, এখানকার রাজধানী হচ্ছে ইটানগর। 3 হচ্ছে অসমের রাজধানী হচ্ছে দিসপুর। 4 হচ্ছে বিহারের রাজধানী হচ্ছে পাটনা। গোয়ার রাজধানী পানাজি। গুজরাট রাজ্য, তার রাজধানী হচ্ছে গান্ধীনগর। হরিয়ানা হচ্ছে চণ্ডীগড়। হিমাচল প্রদেশ সিমলা। কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু। কেরলে হচ্ছে তিরুবনন্তপুরম। মধ্যপ্রদেশে ভোপাল। মহারাষ্ট্রে মুম্বাই। মণিপুর হচ্ছে ইম্ফল। মেঘালয় হচ্ছে শিলং। 15 নম্বরে চলে আসো, দেখো 15 নম্বর হচ্ছে মিজোরাম, আইজল। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। ওড়িশা হচ্ছে ভুবনেশ্বর। পাঞ্জাবের চণ্ডীগড়। রাজস্থানের জয়পুর। সিকিমের গ্যাংটক। তামিলনাড়ুর চেন্নাই। ত্রিপুরার আগরতলা। উত্তরপ্রদেশ হচ্ছে লখনৌ। পশ্চিমবঙ্গ হচ্ছে কলকাতা। ছত্তিশগড়ের রায়পুর। উত্তরাখণ্ডের দেরাদুন। ঝাড়খণ্ডের রাঁচি। তেলেঙ্গানা হায়দ্রাবাদ। দেখো, এই যে 28টা আমি লিখেছি, দেখো এই 28টা হচ্ছে আমাদের হচ্ছে রাজ্য, প্রত্যেকটা রাজ্যের রাজধানী। এইবার দেখো, এই যে 8টা আমি লিখেছি, 8টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। প্রথমে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পোর্ট ব্লেয়ার। চণ্ডীগড় হচ্ছে চণ্ডীগড়। দাদর নগর হাভেলি এবং দমনদের হচ্ছে সিলভাসা। লাক্ষাদ্বীপে হচ্ছে কাভারাত্রি। দিল্লি হচ্ছে জানো আমাদের গোটা দেশের রাজধানী, তাই আমি এখানে লিখেছি দেখো জাতীয় রাজধানী। তো দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল, তার রাজধানী হচ্ছে নতুন দিল্লি। পন্ডিচেরি হচ্ছে পন্ডিচেরি। জম্মু কাশ্মীরে হচ্ছে শ্রীনগর। আর লাদাখ হচ্ছে লেহ। আচ্ছা দেখো, এখান থেকে আমাদের একটা জানার বিষয় হচ্ছে যে ভারতের সব থেকে বৃহত্তম রাজ্য কোনটা? এটা হচ্ছে রাজস্থান। রাজস্থান হচ্ছে আমাদের ভারতে সব থেকে বড়। আর ছোট কোনটা? ছোট হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে আমাদের ভারতের সব থেকে ছোট রাজ্য। রাজস্থান হচ্ছে আমাদের ভারতের সব থেকে বড় রাজ্য। এবার আমরা আসি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে নতুন ডেটা অনুযায়ী, পুরনো না, নতুন ডেটা অনুযায়ী লাদাখ হচ্ছে আমাদের ভারতে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমান, আমি 2024 সাল অনুযায়ী বলছি। আর সব থেকে ছোট হচ্ছে এখন বর্তমানে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে সব থেকে আমাদের ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ, অনেক বইতে কিন্তু অন্য থাকতে পারে, সেগুলো কিন্তু 2024 সালের আগের ডেটা অনুযায়ী। আমি এই যে ছকটা লিখেছি, এই ছকটা হচ্ছে 2024 সালের নতুন ডেটা অনুযায়ী। তো এখানে কিন্তু কিছু কিছু পুরোনো বইয়ে কিন্তু এই লাক্ষাদ্বীপ বা যে আমি লাদাখ বললাম, এটার পরিবর্তে অনেক জায়গাতে কিন্তু আন্দামান নিকোবর হচ্ছে বৃহত্তম থাকতে পারে, কিন্তু এখন বর্তমানে কিন্তু এটা লাদাখ সব থেকে
বড়। এটাই 2024 সাল অনুযায়ী ডেটাটা দেওয়া হলো। তো দেখো যারা ভিডিওটা দেখলে, এই যে আমি প্রথমে ভারতের অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার, ভারতের এই যে প্রত্যেকটা রাজ্য তার রাজধানী, কেন্দ্রশাসিত অঞ্চল তার রাজধানী, তাহলে এটা পুরোটা আমি আলোচনা করলাম হচ্ছে ভারতের প্রথম পার্টটা। এইভাবে পরপর ভিডিওগুলো তোমরা পাবে। তো তোমরা প্রত্যেকটা ভিডিও পরপর যদি দেখো, তাহলে ভিডিওগুলো একটু লাইক করবে, তাহলে পরপর ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে চলে আসবে। আর অবশ্যই কমেন্ট করবে তোমাদের যদি কোনো চাহিদা থাকে এগুলো জানার বিষয় বা আরো ডিটেলস আলোচনা, সেটাও বলবে, তাহলে সেইভাবে এগুলো আলোচনা করবো।